শুধুই কথকতা, শুনতে শুনতে পড়ে ফেলা। আর কথকতা মানেই কথক, দ্য ন্যারেটর। এক নম্বর আদেশ পুলকভ ডিট্যাচমেন্ট সৈন্যদের প্রতি। 13 নভেম্বর 1917 সকাল 9:38। নির্মম লড়াইয়ের পর পুলকভ ডিট্যাচমেন্ট প্রতিবিপ্লবী শক্তিদের সম্পূর্ণ পরাস্ত করে। ঘাঁটি ছেড়ে তারা বিশৃঙ্খল অবস্থায় পালায় এবং ইৎসার্স্কয়ে সেলোর আড়াল নিয়ে দ্বিতীয় পাভলভস্কয়ে ও গাচ্চিনার দিকে পিছু হটে। আমাদের আগুয়ান ইউনিটগুলো ইৎসার্স্কয়ে সেলোর উত্তর পূর্ব প্রান্ত ও আলেকজান্দ্রভস্কায়া স্টেশন দখল করেছে। কল্পিনো বাহিনী ছিল আমাদের বাঁয়ে, ক্রাসনোয়ে সেলো বাহিনী ছিল ডাইনে। ইৎসার্স্কয়ে সেলো দখল করে তার প্রবেশ মুখগুলিকে, বিশেষত গাতচিনার দিকের উপকণ্ঠকে সুরক্ষিত করার জন্য আমি পুলকভ বাহিনীকে আদেশ দিচ্ছি। সেই সঙ্গে এগিয়ে গিয়ে পাভলভস্কয়ে দখল করতে হবে, তার দক্ষিণ দিক সুরক্ষিত করতে হবে এবং দনো পর্যন্ত রেলপথ অধিকারে নিতে হবে। ট্রেঞ্চ ও অন্যবিধ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে দখল করা ঘাঁটি শক্তিশালী করার জন্য সৈন্যদের সর্ববিধ ব্যবস্থা নিতে হবে। কল্পিনো ও ক্রাসনোয়ে সেলো বাহিনীর সঙ্গে তথা পেত্রোগ্রাদ প্রতিরক্ষার সর্বাধিনায়ক স্টাফের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে হবে। স্বাক্ষর কেরেন্সকির প্রতিবিপ্লবী সৈন্যের বিরুদ্ধে সক্রিয় সমস্ত বাহিনীর সর্বাধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুরাভিয়ভ। মঙ্গলবার সকাল। কিন্তু ব্যাপারটা কি? পেত্রোগ্রাদে মাত্র 2 দিন আগে দেখেছি কেবল ছন্ন ছাড়া নেতৃহীন দল। খাদ্য নেই তাদের, কামান নেই, পরিকল্পনা নেই, ঘুরে বেড়িয়েছে লক্ষ্যহীনের মতো। শৃঙ্খলাহীন লালরক্ষী আর অফিসারহীন সৈন্যদের সেই এলোমেলো পুঞ্জটাকে এমন এক সংহত ফৌজে পরিণত করল কিসে, যা তার স্বনির্বাচিত হাইকমান্ডের বাধ্য কামান ও কষাক ঘোড়সওয়ারের আক্রমণ চূর্ণ করার মতো পোক্ত? জনগণ বিদ্রোহে নামলে সামরিক নজির উল্টে দিয়েই এগোয়। ভালমি আর ভাইসেমবুর্গ বুহের সামনে ফরাসি বিপ্লবের ছিন্ন বেশ সৈন্যবাহিনীর কীর্তি ইতিহাসে অবিস্মরণীয়। সোভিয়েত সৈন্যদলের বিরুদ্ধে জড়ো হয়েছে ইউঙ্কার, কসাক, জমিদার, অভিজাত, কৃষ্ণশত। ফের দেখা দিয়েছে জার, গোয়েন্দা পুলিশ আর সাইবেরিয়ার খনি গোলামরা, সেই সঙ্গে জার্মান আক্রমণের করাল বিপদ। এক্ষেত্রে বিজয়ের অর্থ দাঁড়াবে কার্লাইলের ভাষায় দেবত্ব এবং অনন্ত সত্য যুগ। রবিবার রাত রণক্ষেত্র থেকে সামরিক বিপ্লবী কমিটির কমিশনাররা ফিরছে হন্যে হয়ে। পেত্রোগ্রাদ গ্যারিসন নির্বাচন করেছে তার 5 জনের কমিটি, তার সেনাপত্য 3 জন সৈন্য আর 2 জন অফিসার, প্রতিবিপ্লবের মালিন্য থেকে যারা মুক্ত বলে জানা গেছে। ভূতপূর্ব দেশপ্রেমিক কর্নেল মুরাভিয়ভ হয়েছেন অধিনায়ক। কাজের লোক ইনি, কিন্তু সতর্ক নজর রাখতে হবে তাঁর উপর। কল্পিনোতে ওবুখোভো, পুলকভো আর ক্রাসনোয়ে সেলোয় গঠিত হয়েছে অস্থায়ী বাহিনী। চারিপাশের এলাকার আলাদা আলাদা দল এসে যোগ দেওয়ায় ক্রমশই বেড়ে উঠছে তা। জুটেছে পাঁচমিশালি সৈন্য, নাবিক, লালরক্ষী, রেজিমেন্টের কিছু কিছু ইউনিট, পদাতিক, ঘোড়সওয়ার, গোলন্দাজ, সেই সঙ্গে কয়েকটা সাঁজোয়া গাড়ি, সবই একত্রে। দিন শুরু হতেই কেরেন্সকির কসাক সৈন্যদের অগ্রদলগুলোর সঙ্গে মোলাকাত, এলোমেলো গুলিবর্ষণ, আত্মসমর্পণের দাবি। ছোট ছোট আগুনের চারপাশে ভ্রাম্যমান যেসব দল জুটেছে তাদের কানে এসে পৌঁছচ্ছে ঠান্ডা বাতাসে তুহিন সমভূমি পেরিয়ে আসা সংগ্রামের ধ্বনি। শুরু হয়েছে তাহলে। রণক্ষেত্রের দিকে এগুতে থাকলো তারা, আর শহরের সিধে রাস্তায় নামা শ্রমিক অক্ষৌহিনী পা চালালো আরো দ্রুত। এইভাবেই আক্রমণের প্রতিটি বিন্দুতেই স্বতঃস্ফূর্তভাবে এসে জুটল ক্রুদ্ধ নরস্রোত। সঙ্গে সঙ্গেই সেখানে কমিশনাররা তাদের ঘাঁটি বরাদ্দ করল, কাজ দিল। এটা যে তাদেরই লড়াই, তাদেরই দুনিয়ার জন্য।
নেতৃত্ব করছে যেসব অফিসার, তারা তো তাদেরই নির্বাচিত। মুহূর্তের জন্য সেই অসংলগ্ন বহুমর্জি পরিণত হলো একক অভিপ্রায়। যারা লড়াইয়ে ছিল তাদের কাছ থেকে শুনেছি কিভাবে কার্তুজ ফুরিয়ে না যাওয়া পর্যন্ত লড়ে গেছে নাবিকেরা। তারপর সঙ্গীন লাগানো রাইফেল হাতে সামনে এগিয়ে গেছে। ধেয়ে আসা কসাকদের দিকে ছুটে গেছে তালিম না পাওয়া মজুরেরা, টেনে নামিয়েছে তাদের ঘোড়া থেকে। যুদ্ধের চারপাশে অন্ধকারে ক্রমপুঞ্জিত নামহীন এক জনস্রোত জোয়ারের মতো ফুঁসে উঠে ঝাঁপিয়ে পড়েছে শত্রুর ওপর। সোমবার রাত 12টার আগেই কসাকরা রণে ভঙ্গ দিয়ে কামান ফেলে রেখেই পালায়, আর দীর্ঘ অষ্টাবক্র রণরেখা জুড়ে প্রলেতারিয়েতের ফৌজ এগিয়ে গিয়ে পৌঁছয় ইৎসার্স্কোয়েতে। বিরাট সরকারি বেতার কেন্দ্রটা তারা ধ্বংস করে যাবারও ফুরসত পায়নি। স্মলনির কমিশনাররা এখন সেখান থেকেই দুনিয়ায় ছড়িয়ে দিচ্ছে তাদের বিজয় গাথা। শ্রমিক, সৈনিক, প্রতিনিধিদের সমস্ত সোভিয়েতের প্রতি 12ই নভেম্বর ইৎসার্স্কোয়ে সেলোর কাছে এক রক্তক্ষয়ী সংগ্রামে বিপ্লবী ফৌজ কেরেন্সকি ও কর্নিলভের প্রতি বিপ্লবী সৈন্যদের পরাস্ত করেছে। বিপ্লবী গণতন্ত্রের শত্রুদের বিরুদ্ধে আক্রমণে গুণ এবং কেরেন্সকিকে গ্রেপ্তারের জন্য সর্ববিধ ব্যবস্থা গ্রহণের জন্য আমি সমস্ত রেজিমেন্টকে নির্দেশ দিচ্ছি। সেই সঙ্গে বিপ্লবের অর্জন ও প্রলেতারিয়েতের বিজয় বিপন্ন করার মতো সমস্ত হঠকারিতা বন্ধ করতে হবে। বিপ্লবী ফৌজ জিন্দাবাদ। স্বাক্ষর মুরাভিয়ভ। মফস্বলের খবর, সেভাস্তোপোলে স্থানীয় সোভিয়েত ক্ষমতা গ্রহণ করেছে। বন্দরের যুদ্ধ জাহাজগুলোর নাবিকেরা একটা বিরাট সভা করে অফিসারদের লাইন দিয়ে দাঁড়াতে এবং নতুন সরকারের প্রতি আনুগত্যের শপথ নিতে বাধ্য করেছে। নিজনি নভগর্দে আধিপত্য করছে সোভিয়েত। কাজান থেকে রাস্তায় লড়াইয়ের খবর এসেছে। বলশেভিক গ্যারিসনের বিরুদ্ধে লড়ছে ইউঙ্কাররা এবং একটি গোলন্দাজ ব্রিগেড। ফের প্রচণ্ড লড়াই বেঁধে উঠেছে মস্কোয়। ক্রেমলিন ও শহরের কেন্দ্রাঞ্চল দখল করে আছে ইউঙ্কার ও শ্বেতরক্ষীরা। চারিদিক থেকে তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে সামরিক বিপ্লবী কমিটির সৈন্যেরা। সোভিয়েত কামান বসেছে স্কবেলেভ স্কোয়ারে। সেখান থেকে গোলাদাগ যে পৌরসভা ভবন, কমান্ড্যান্ট দপ্তর ও হোটেল মেট্রোপলের উপর। তভেরস্কায়া আর নিকিৎস্কায়া রাস্তার পাথর তুলে ফেলা হয়েছে ট্রেঞ্চ ও ব্যারিকেডের জন্য। বড় বড় ব্যাংক আর বাণিজ্য ভবনগুলোর এলাকায় চলেছে মেশিন গানের শিলাবৃষ্টি। আলো নেই, টেলিফোন নেই, বুর্জোয়ারা সব ঠাঁই নিয়েছে তলকুঠুরিতে। সর্বশেষ বুলেটিনে জানা গেল সামরিক বিপ্লবী কমিটি জননিরাপত্তা কমিটির কাছে এক চরমপত্র দিয়ে অবিলম্বে ক্রেমলিন সমর্পণের দাবি জানিয়েছে। নইলে গোলা দাগা হবে। কি? ক্রেমলিনে গোলা দাগবে? সে সাহস হবে না, বলা বলি করছে সাধারণ নাগরিকেরা। ভলোগদা থেকে সাইবেরিয়ার চিতায়, অস্কভ থেকে কৃষ্ণসাগরের সেভাস্তোপলে, অতিকায় শহর আর ক্ষুদ্রকায় গ্রামে সর্বত্রই জ্বলে উঠেছে গৃহযুদ্ধের আগুন। হাজার হাজার কলকারখানা, কৃষক কমিউন, রেজিমেন্ট, বাহিনী আর খোলা সাগরের জাহাজ থেকে অভিনন্দন পৌঁছচ্ছে পেত্রোগ্রাদে। জনগণের সরকারের প্রতি অভিনন্দন। নভোচেরকাস্ক থেকে কসাক সরকার টেলিগ্রাম পাঠালো কেরেন্সকিকে। কসাক সৈন্যদের সরকার সাময়িক সরকার ও রাশিয়া প্রজাতন্ত্রের পরিষদের সদস্যদের আমন্ত্রণ জানাচ্ছে সম্ভব হলে নভোচেরকাস্কে আসতে। সেখানে সম্মিলিতভাবে আমরা বলশেভিকদের বিরুদ্ধে সংগ্রামের আয়োজন করতে পারি। ফিনল্যান্ড চঞ্চল হয়ে উঠেছে। হেলসিংফোর্সের সোভিয়েত ও ত্রাসেন্ত্রাভালত বা বাল্টিক নৌবহরের কেন্দ্রীয় কমিটি সম্মিলিতভাবে জরুরি অবস্থা জারি করেছে এবং ঘোষণা করেছে যে বলশেভিক শক্তিদের বাধা দেওয়া বা তাদের আদেশের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের সমস্ত চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। সেই সঙ্গে ফিনিশ রেল ইউনিয়ন দেশব্যাপী এক সাধারণ ধর্মঘট ডেকেছে 1917 সালের জুন মাসের সমাজতান্ত্রিক আইনসভার আইনগুলিকে কার্যকর করার দাবিতে। কেরেন্সকি এই আইনসভাকে ভেঙে দিয়েছিলেন। ভোর সকালেই আমি গেলাম স্মোলনিতে। বাইরেকার ফটকের লম্বা কাঠের ফুটপাত দিয়ে যখন যাচ্ছি, দেখি ধূসর নিশ্চল আকাশ থেকে নামছে বছরের প্রথম দ্বিধাগ্রস্ত হালকা তুষারকণা। বরফ পড়ছে। দরজার কাছের সৈনিকটি বলল হেসে, হ্যাঁ খাসা।
ভেতরে লম্বা গোমড়া করিডোর আর ঠান্ডা ঘরগুলো মনে হলো যেন জনশূন্য। প্রকাণ্ড বাড়িটায় কোথাও কেউ নড়ছে না, শুধু একটা গম্ভীর অদ্ভুত শব্দ কানে এলো। তাকে দেখি মেজের ওপর দেয়াল বরাবর সর্বত্র লোকে ঘুমোচ্ছে, অমার্জিত নোংরা সব লোক, মজুর আর সৈনিক, কাদা লাগা পোশাক, কেউ একা, কেউ কেউ গাদি দিয়ে এলিয়ে আছে যেন মৃত্যুর উদাসীন ভঙ্গিতে। কারো কারো স্থূল ব্যান্ডেজে রক্তের দাগ, ছড়িয়ে আছে বন্দুক আর কার্তুজ বেল্ট, বিজয়ী প্রলেতারীয় ফৌজ। ওপরের বুফে ঘরে এমন গাদি দিয়ে শুয়ে আছে যে পা ফেলাই দায়। হিমাচ্ছন্ন সার্সি দিয়ে ফিকে একটু আলো আসছে। কাউন্টারের ওপর টোল খাওয়া একটা সামোভার, ঠান্ডা, প্রচুর গেলাস, তাতে চায়ের তলানি পড়ে আছে। কাছেই সামরিক বিপ্লবী কমিটির সর্বশেষ একটা বুলেটিন উল্টি আছে, তার উপর আনাড়ি হাতে কিছু লেখা। জিনিসটা আর কিছুই নয়, কেরেন্সকির বিরুদ্ধে লড়াইয়ে নিহত সাথীদের স্মৃতিতর্পণ। মেঝের ওপর ঘুমে লুটিয়ে পড়তে পড়তে কেউ লিখে গেছে, কয়েকটা জায়গায় ঝাপসা, সম্ভবত চোখের জলে। আলেক্সেই ভিনোগ্রাদভ, ড মস্কভিন, সস্টলবিকভ, আ ভস্ক্রেসেন্সকি, ড লেওনস্কি, ড প্রেওপ্রাজেন্সকি, ভলাইদানস্কি, মবেরচিকভ। 1916 সালের 15 নভেম্বর ফৌজে এরা ভর্তি হয়। বেঁচে আছে মাত্র 3 জন, মিখাইল বেরচিকভ, আলেক্সেই ভস্ক্রেসেন্সকি, দমিত্রি লিওনস্কি। ঘুমাও যোদ্ধাই গল তোমরা, ঘুমাও শান্ত মন, চিরযশ চিরশান্তি তোমরা করে গেলে অর্জন। তখনও কাজ করে চলেছে কেবল সামরিক বিপ্লবী কমিটি, নিদ্রাহীন। ভেতরের ঘর থেকে বেরিয়ে এলেন স্ক্রিপকিন, বললেন গোৎস গ্রেপ্তার হয়েছেন, কিন্তু বলছেন ত্রাণ কমিটির ঘোষণাপত্রে তিনি নাকি আদৌ সই করেননি, যা আফস্কেন্তিয়েভ করেছেন। ত্রাণ কমিটি নিজেও গ্যারিসনের প্রতি তাদের আবেদন নাকচ করে দিয়েছে। শহরের রেজিমেন্টগুলোর মধ্যে এখনো অসন্তোষ আছে। ভলেন্সকি রেজিমেন্ট কেরেন্সকির বিরুদ্ধে লড়তে অস্বীকার করেছে। চেরনভের নেতৃত্বে কয়েক ডিট্যাচমেন্ট নিরপেক্ষ সৈন্য রয়েছে গাতচিনায়। পেত্রোগ্রাদের ওপর আক্রমণ বন্ধের জন্য তারা কেরেন্সকিকে বোঝাবার চেষ্টা করছে। স্ক্রিপনিক হাসলেন, বললেন, এখন আর কোনো নিরপেক্ষ থাকা সম্ভব নয়, আমরা জিতেছি। তার চোখা দাড়িওয়ালা মুখখানা প্রায় এক তুরীয় উল্লাসে ভাস্বর। ফ্রন্ট থেকে এসেছে 60-এর বেশি প্রতিনিধি, সমস্ত বাহিনী থেকে সমর্থনের প্রতিশ্রুতি এনেছে তারা। বাকি আছে কেবল রুমানিয়ান ফ্রন্টের সৈন্যেরা, তাদের কাছ থেকে এখনো কিছু শোনা যায়নি। পেত্রোগ্রাদের সমস্ত খবর চেপে দিচ্ছে ফৌজ কমিটিগুলো, কিন্তু এখন আমাদের বার্তাবহের একটা নিয়মিত ব্যবস্থা গড়ে উঠেছে। নিচে সামনের হলে সবে ঢুকছিলেন কামেনেভ। নতুন সরকার গঠনের সম্মেলনে সারা রাত্রি বৈঠক চলেছে, তাই ক্লান্ত কিন্তু খুশি। বললেন, নতুন সরকারে আমাদের জায়গা দেবার জন্য সোশ্যালিস্ট রেভলিউশনারিরা ইতিমধ্যেই রাজি হয়েছে। বিপ্লবী ট্রাইব্যুনালের মুখে ভয় পেয়ে গেছে দক্ষিণপন্থী গোষ্ঠীগুলো। খানিকটা আতঙ্কের বশেই দাবি করছে যেন আমরা আর বেশি না এগিয়ে ওগুলোকে ভেঙে দিই। একটি সমসত্ব সমাজতান্ত্রিক সরকার গঠনের জন্য ভিকজেল যে প্রস্তাব দিয়েছে তা আমরা মেনে নিয়েছি, ওরা তাই নিয়ে এগুচ্ছে। আসলে সবই ঘটছে আমাদের জয়ের ফলে। যখন আমাদের হাল খারাপ তখন কোনো মতেই ওরা আমাদের নিতে চায়নি। এখন সবাই সোভিয়েতগুলোর সঙ্গে একটা আপোষের পক্ষে। আমাদের এখন দরকার একটা সত্যিকারের চূড়ান্ত বিজয়। কেরেন্সকি চাইছেন যুদ্ধবিরতি, কিন্তু আমরা ওকে আত্মসমর্পণে বাধ্য করব। এই ছিল বলশেভিক নেতাদের মেজাজ। একজন বিদেশি সাংবাদিক ত্রৎস্কিকে জিজ্ঞেস করেছিলেন বিশ্বের কাছে তিনি কি বিবৃতি দিতে চান। ত্রৎস্কি বলেন, আমাদের কামান যা ঘোষণা করছে এই মুহূর্তে শুধু সেই বিবৃতি সম্ভব। কিন্তু এই বিজয় জোয়ারের তলে ছিল সত্যকার উদ্বেগের এক অন্তঃস্রোত, অর্থের সমস্যা। সামরিক বিপ্লবী কমিটির আদেশ অনুসারে ব্যাংক খোলার বদলে ব্যাংক কর্মচারী ইউনিয়ন সভা করে আনুষ্ঠানিক ধর্মঘট ঘোষণা করেছে। রাষ্ট্রীয় ব্যাংকের কাছ থেকে 3.5 কোটির মতো রুবেল দাবি করেছিল স্মোলনি, কিন্তু ক্যাশিয়ার ভল্ট তালাবন্ধ করে রেখেছে। টাকা দিচ্ছে শুধু সাময়িক সরকারের প্রতিনিধিদের।
প্রতিক্রিয়াশীলেরা রাষ্ট্রীয় ব্যাংককে ব্যবহার করছিল একটা রাজনৈতিক হাতিয়ার হিসাবে। যেমন সরকারি রেলপথের কর্মচারীদের বেতন দেবার জন্য যখন ভিকজেল টাকা দাবি করে, তখন তাদের বলা হয় স্মোলনির কাছে দরখাস্ত দিতে। রাষ্ট্রীয় ব্যাংকের নতুন কমিশনার হয়েছেন পেত্রোভিচ নামে লালচে চুল এক ইউক্রেনীয় বলশেভিক। তার সঙ্গে আমি দেখা করতে যাই। ধর্মঘটি কেরানিরা যে বিশৃঙ্খলার মধ্যে ব্যাপারটা ফেলে রেখে গেছে, সেটা খানিকটা গুছিয়ে তোলার চেষ্টা করছেন তিনি। বিরাট জায়গাটার সবকটি দপ্তরে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে এসেছে ঘর্মাক্ত শ্রমিক, সৈনিক আর নাবিকেরা। হতভম্বের মতো ঝুঁকে পড়েছে তারা মোটা মোটা লেজার বইয়ের ওপর। পরিশ্রমের তীব্রতায় প্রায় জিভ বেরিয়ে এসেছে। পৌরসভা ভবনে অনেক লোক। নতুন সরকারকে অমান্য করার ঘটনা তখনও আছে, তবে বিরল। কেন্দ্রীয় ভূমি কমিটি কৃষকদের কাছে আবেদন করে বলেছে যেন সোভিয়েত কংগ্রেসের ভূমি ডিক্রি তারা না মানে, কেননা তাতে নাকি গন্ডগোল ও গৃহযুদ্ধ দেখা দেবে। মেয়র শ্রেইদের ঘোষণা করলেন বলশেভিক অভ্যুত্থানের ফলে সংবিধান সভার নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিতে হবে। গৃহযুদ্ধের প্রচণ্ডতায় সবাই যেন স্তম্ভিত। সকলের কাছে মনে হলো দুটি প্রশ্ন সর্বপ্রধান। প্রথমত, রক্তপাত বন্ধের একটা সন্ধি। দ্বিতীয়ত, নতুন একটি সরকার গঠন। বলশেভিকদের চূর্ণ করার কোনো কথা আর শোনা যাচ্ছে না। জনসমাজতন্ত্রী ও কৃষক সোভিয়েতের পক্ষ থেকে ছাড়া বলশেভিকদের সরকার থেকে বাদ দেবার দাবিও বিশেষ উঠছে না। এমনকি স্টাফের কেন্দ্রীয় ফৌজ কমিটি, স্মোলনির যারা চূড়ান্ত শত্রু, তারাও মগিলিয়ভ থেকে টেলিফোন করেছে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য যদি বলশেভিকদের সঙ্গে বোঝাপড়ায় আসা দরকার হয়, তাহলে মন্ত্রিসভায় সংখ্যালঘু অংশ হিসেবে তাদের স্থান দিতে তারা রাজি আছে। প্রাভদা কেরেন্সকির মানবতাবাদী মনোভাব নিয়ে শ্লেষ করে তাঁর ত্রাণ কমিটির নিকট প্রেরিত বার্তাটি ছাপিয়েছে। ত্রাণ কমিটি এবং চারিপাশের ঐক্যবদ্ধ সমস্ত গণতান্ত্রিক সংগঠনের প্রস্তাব অনুসারে আমি বিদ্রোহীদের বিরুদ্ধে সমস্ত সামরিক অভিযান বন্ধ করেছি। আলাপ আলোচনার জন্য একজন প্রতিনিধিকে পাঠানো হয়েছে। অযথা রক্তপাত বন্ধের জন্য সর্ববিধ ব্যবস্থা নিন। ভিকজেল সারা রাশিয়ায় এক তার বার্তা পাঠালো। যুদ্ধমান উভয় পক্ষের প্রতিনিধি এবং আপোষের আবশ্যকতা মানে এমন সব সংগঠনের প্রতিনিধি সমেত রেল শ্রমিক ইউনিয়নের সম্মেলন গৃহযুদ্ধে রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানাচ্ছে, বিশেষ করে যখন তা চলছে বিপ্লবী গণতন্ত্রের বিভিন্ন দলের মধ্যে, এবং ঘোষণা করছে যে রাজনৈতিক সন্ত্রাস যেরূপেই প্রযুক্ত হোক তা নতুন কোনো সরকার গঠনের জন্য আলাপ আলোচনার পরিপন্থী। সম্মেলন থেকে প্রতিনিধি পাঠানো হয় ফ্রন্টে, গাতচিনায়। সম্মেলনই মনে হয়েছিল যেন একটা চূড়ান্ত নিষ্পত্তি আসন্ন। একটা সাময়িক জনপরিষদ নির্বাচনেরও সিদ্ধান্ত হয় এখানে, যার প্রায় 400 সদস্যের মধ্যে 75 জন থাকবে স্মোলনি থেকে, 75 জন পুরনো ইৎসেইকা, বাকিরা আসবে পৌরসভা, ট্রেড ইউনিয়ন, ভূমি কমিটি ও রাজনৈতিক দলগুলো থেকে। নতুন প্রধানমন্ত্রী হবেন চেরনভ, এমন গুজব শোনা গেল। বাদ দেওয়া হবে লেনিন ও ত্রৎস্কিকে। দুপুর নাগাদ ফের এসে দাঁড়ালাম স্মোলনির সামনে। একটা অ্যাম্বুলেন্স যাবে বিপ্লবী ফ্রন্টের দিকে। ড্রাইভারের সঙ্গে কথা বললাম, সঙ্গে যেতে পারি কি? নিশ্চয়ই। ছেলেটি স্বেচ্ছাসেবক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। রাস্তা দিয়ে চলেছে। ঘাড় ফিরিয়ে অকথ্য এক জার্মান বাক্যে যা জানালো, আন্দাজ করলাম কোনো একটা বেড়াকে আমাদের দ্বীপ্রাহরিক আহার হবে। কিরোচনায় আমরা সামরিক দালান ঘেরা এক প্রকাণ্ড আঙিনায় ঢুকলাম। অন্ধকার এক সিঁড়ি বেয়ে ওঠা গেল নিচু একটা ঘরে। আলো আসছে শুধু একটা জানলা দিয়ে। লম্বা কাঠের টেবিল ঘিরে বসে আছে জনকুড়ি সৈন্য। বাঁধাকপির স্যুপ খাচ্ছে একটা মস্ত লোহার গামলা থেকে, কাঠের চামচ দিয়ে। প্রচুর হাসছে আর গল্প করছে উচ্চ কণ্ঠে। 6 নম্বর রিজার্ভ ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমিটিকে অভিনন্দন ঘোষণা করলো আমার সঙ্গী, এবং আমার পরিচয় দিল একজন আমেরিকান সমাজতন্ত্রী হিসেবে। প্রত্যেকেই উঠে করমর্দন করলো আমার সঙ্গে। একজন বুড়ো সৈনিক তো একেবারে জড়িয়ে ধরে প্রচণ্ড এক চুমু খেল। কাঠের একটি চামচ এলো, টেবিলে বসলাম। আনা হলো জাউ ভরা আরেকটি গামলা,
মস্ত একটা কালো রুটি এবং অবশ্যই অনিবার্য সেই চায়ের কেটলি। সঙ্গে সঙ্গেই সবাই প্রশ্ন শুরু করলো আমেরিকা সম্পর্কে। মুক্ত দেশে লোকে ভোট বিক্রি করে টাকার জন্য, তা কি সত্যি? তাই যদি হয় তাহলে লোকে যা চাইছে সেটা মিটবে কি করে? আচ্ছা, এই তেমানি ব্যাপারটা কি? স্বাধীন এক দেশে ছোট একদল লোক গোটা শহরের ওপর আধিপত্য খাটাচ্ছে, ব্যক্তিগত লাভ ওঠাচ্ছে, সে কি সত্য? লোকে সেটা সহ্য করছে কেন? এমনকি জারের আমলেও রাশিয়ায়ও ব্যাপারটি হতে পারত না। অবশ্যই কোথাও কোথাও ঘুষ চলতো, কিন্তু গোটা একটা শহর নিয়ে কেনা বেচা, তাও একটা স্বাধীন দেশে, লোকের কি কোনো বিপ্লবী মেজাজ নেই? আমি বোঝাবার চেষ্টা করলাম আমাদের দেশে লোকে অবস্থা বদলাবার চেষ্টা করে আইনের পথে। বাকলানভ নামে এক নবীন সুবাদার, ফরাসি বলতে পারেন, মাথা নেড়ে বললেন, সে কথা ঠিক, তবে খুবই বিকশিত একটি পুঁজিপতি শ্রেণী তো আপনাদের আছে। সেক্ষেত্রে পুঁজিপতি শ্রেণী নিশ্চয়ই আইনসভা আর আদালতের ওপর দখল রাখবে। তাহলে লোকে অবস্থা বদলাবে কি করে? অবশ্যই আপনি যদি বোঝাতে পারেন মানতে রাজি আছি। আমি তো আর আপনাদের দেশটাকে চিনি না, কিন্তু এমনিতে আমার মনে হয় অবিশ্বাস্য। বললাম, আমি ইৎসার স্কোয়ার সেলওয়ে যাচ্ছি। আমিও, বাকলানভ বলে উঠলেন হঠাৎ। আমিও। গোটা ঘরই সঙ্গে সঙ্গে ঠিক করে ফেলল ইৎসার স্কোয়ার সেলওয়ে যাবে। এই সময় করাঘাত হলো দরজায়। দুয়ার খুলে দাঁড়ালেন একজন কর্নেল। কেউ উঠল না বটে, তবে সবাই চেঁচিয়ে সম্বর্ধনা জানালো। আসতে পারি? জিজ্ঞেস করলেন কর্নেল। আরে আসুন আসুন, সানন্দে জবাব দিল সবাই। লম্বা সুপুরুষ চেহারার একটি লোক ঘরে ঢুকল, মুখে হাসি, মাথায় সোনালি নকশাদার ভেড়ার চামড়ার টুপি। বললেন, আপনারা সবাই ইৎসার স্কোয়ার সেলো যাচ্ছেন বলে কানে এলো, আমিও কি যেতে পারি? বাকলানভ একটু ভেবে বললেন, আজ আমাদের করবার আর কিছু আছে বলে মনে হয় না। হ্যাঁ কমরেড, আপনাকে সঙ্গে পেলে আমরা খুশিই হব। কর্নেল ধন্যবাদ দিয়ে বসলেন, চা ঢাললেন এক গ্লাস। কর্নেলের অভিমানে ঘা না দেবার জন্য ফিসফিসিয়ে বাকলানভ ব্যাখ্যা করলেন, কি জানেন, আমি হলাম কমিটির সভাপতি, ব্যাটালিয়নের ওপর নেতৃত্ব করি পুরোপুরি আমরা। শুধু লড়াইয়ের সময় সেনাপতিত্বের ভার দিই কর্নেলের ওপর। লড়াইয়ের সময় এর হুকুম সবাইকে কাঁটায় কাঁটায় মানতে হবে, তবে তাকে জবাবদিহি করতে হবে আমাদের কাছে। আর আর ব্যারাকে কোনো হুকুম দেবার আগে তাকে আমাদের অনুমতি নিতে হয়। বলতে পারেন ইনি হলেন আমাদের কার্যনির্বাহী অফিসার। অস্ত্র দেওয়া হলো আমাদের, রাইফেল আর রিভলভার। বলা যায় না কোনো কসাকের মুখোমুখি পড়ে যেতে পারি। সংবাদপত্রের মোটা মোটা 3টি বান্ডিলের সঙ্গেই আমরা গাদি দিলাম অ্যাম্বুলেন্সে। সোজা লিতেইনি ধরে তারপর জাগরদানি প্রসপেক্ট বরাবর ঘড় ঘুরিয়ে চলল গাড়ি। আমার পাশেই একজন যুবক বসেছিলেন, কাঁধে লেফটেন্যান্টের কাঁধপট্টি। মনে হলো ইউরোপের সবকটি ভাষায় সমান অবাধে কথা বলতে পারেন। ইনিও ব্যাটালিয়ন কমিটির একজন সভ্য। বেশ জোর দিয়েই আমাকে জানালেন, আমি কিন্তু বলশেভিক নই, খুবই বনেদি অভিজাত বংশের লোক আমরা, আর আমি নিজে বলতে পারেন একজন কাদেত। কিন্তু তাহলে শুরু করলাম খানিকটা হতবুদ্ধি হই। হ্যাঁ, কমিটির সভ্য আমি ঠিকই, আমার রাজনৈতিক মত আমি লুকোই না, কিন্তু ওরা সেটার কেয়ার করে না। কেননা ওরা জানে যে অধিকাংশের অভিপ্রায়ের বিরুদ্ধাচারণে আমি বিশ্বাস করি না। তবে বর্তমান গৃহযুদ্ধে কোনো অংশ নিতে আমি অস্বীকার করেছি, কেননা রুশিরা ভাইয়ে ভাইয়ে লড়বে, এতে আমার সায় নেই। প্ররোচক কর্নিলভি, কাঁধে চাপড় মেরে সহাস্যে চিৎকার করলো বাকিরা। সামনে পড়ল মস্কো ফটকের প্রকাণ্ড ধূসর পাথুরে খিলান। সোনালি প্রতিকলিপি গুরুভার বাদশাহী ইগল আর জারদের নামে ঢাকা। তার তল দিয়ে ছুটলাম আমরা লঘু তুষারপাতে ধূসর সিধে সড়ক ধরে। গোটা রাস্তাটাই লালরক্ষীতে ভরা। একদল পায়ে হেঁটে চলেছে বিপ্লবী ফ্রন্টের দিকে, হাঁকাহাঁকি করছে, গান গাইছে। আরেক দল ফিরছে ফ্রন্ট থেকে, ধূসর মুখ, কাদামাখা পোশাক। এদের অধিকাংশ কি মনে হলো নেহাত ছেলে মানুষ। নারীও আছে বেলচা কাঁধে, কারো কারো পিঠে রাইফেল, টোটার বেল্ট, বাহুবন্ধে কারো বা আবার লাল ক্রস। বস্তির কুঁজো শ্রমজীর্ণ মেয়ে সব। সৈন্যদের ছোট ছোট দল কদম ফেলছে বেতালা, লালরক্ষীদের নিয়ে ঠাট্টা করছে বন্ধুর মতো। চলছে নাবিকেরা, মুখ তাদের কঠোর। বাপমার জন্য খাবারের পুঁটলি নিয়ে চলছে বাচ্চারা। সড়কের বাঁধানো পাথরের উপর জমে ওঠা কয়েক ইঞ্চি পুরু থিকথিকে কাদা ভেঙে তাদের কেউ যাচ্ছে, কেউ আসছে। পেছনে পড়ল কামান, গোলার ডাব্বা ঝনঝনিয়ে চলেছে দক্ষিণ মুখ।
আহতে পরিপূর্ণ অ্যাম্বুলেন্স ফিরছে যুদ্ধক্ষেত্র থেকে। সশস্ত্র সৈন্যে কণ্টকিত ট্রাক, কোনোটা যাচ্ছে কোনোটা ফিরছে। একবার শুধু দেখা গেল একটা চাষি গাড়ি ঢেকিয়ে চলেছে ক্যাঁচকেচিয়ে। বিবর্ণ মুখে মাথা ঝুঁকিয়ে বসে আছে একটি ছেলে, এক টানা কাতরে যাচ্ছে। পেটে আহত হয়েছে সে। রাস্তার দুপাশেই ট্রেঞ্চ খুঁড়ছে মেয়েরা আর বুড়োরা, কাঁটা তারের বেড়া দিচ্ছে। পেছনে উত্তর দিকে হঠাৎ মেঘ সরে গেল নাটকীয়ভাবে। দেখা দিল নিষ্প্রভ এক সূর্য। একটানা জলাভূমি পেরিয়ে ঝিকমিক করছে পেত্রোগ্রাদ। ডাইনে সাদা সোনালি রঙিন গম্বুজ আর মিনার, বাঁয়ে লম্বা লম্বা চিমনি, কয়েকটা থেকে গলগলিয়ে বেরুচ্ছে কালো ধোঁয়া। তারও পারে ফিনল্যান্ডের ওপরকার নিচু আকাশ। আমাদের চারদিকেই গির্জা আর মঠ, মাঝে মাঝে সাধু মহান্ত দেখা যাচ্ছিল এক আধজন। নীরবে লক্ষ্য করে যাচ্ছে রাস্তায় প্রলেতারীয় ফৌজের নারী স্পন্দন। পুলকভয় দুভাগ হয়ে গেছে রাস্তা। বিপুল এক জনতার মাঝখানে গাড়ি থামলো আমাদের। জনস্রোত এখানে এসে মিলছে তিন দিক থেকে। দেখা হচ্ছে বন্ধুতে বন্ধুতে, উত্তেজিত উল্লাসে তারা লড়াইয়ের বর্ণনা দিচ্ছে পরস্পরকে। মোড়ের সামনেই এক সারি বাড়ি, গায়ে বুলেটের দাগ। পায়ে পায়ে চারপাশের জমি কাদা হয়ে উঠেছে আধ মাইল জুড়ে। এখানে লড়াই চলেছিল প্রচণ্ড। অদূরেই বেসওয়ারি কষাক ঘোড়াগুলো বৃথা ঘুরপাক খাচ্ছে খিদের জ্বালায়। মাঠের ঘাস শুকিয়ে গেছে বহুকাল আগেই। আমাদের ঠিক সামনেই এক লালরক্ষী একটা ঘোড়ায় চাপার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই পারছিল না। বারবার ছিটকে পড়তেই হাজার খানেক অমার্জিত মানুষ ছেলে মানুষের মতো খুশি হয়ে উঠছে। অবশিষ্ট কষাকরা পিছু হটেছে বাঁয়ের রাস্তাটা দিয়ে। এটা চলে গেছে ছোট একটা টিলার ওপরকার গাঁয়ে। চারিপাশের অসীম সমভূমির একটা জমকালো দৃশ্য চোখে পড়ে এখান থেকে। শান্ত এক সমুদ্রের মতো তা ধূসর। মাথার উপর উত্তাল মেঘকুণ্ডলী, আর গোটা সড়ক জুড়ে বাদশাহী নগরটার জঠর থেকে উদ্গীরিত হয়ে আসছে তার জনস্রোত। দূরে বাঁয়ের দিকে মাথা তুলে আছে ক্রাসনোয়েসেলোর ছোট্ট টিলাটা। সম্রাটের রক্ষী সৈন্য গ্রীষ্মকালে ছাউনি ফেলে কুচকাওয়াজ করত এখানে। আর দেখা যাচ্ছে বাদশাহী গোশালা। এর মাঝপথে কয়েকটা দেয়াল ঘেরা মঠ আর কিছু বিচ্ছিন্ন কারখানা, কয়েকটা আশ্রয় বা এতিমখানার বড় বড় বাড়ি আর অবহেলিত ময়দান ছাড়া গোটা সমভূমিটার একঘেয়েমি কোথাও ব্যাহত হয়নি। বিরাট একটা টিলার ওপর দিয়ে যাবার সময় ড্রাইভার বলল, এইখানে এই জায়গাটায় মারা যান ভেরাস্তুলস্কায়া। হ্যাঁ, পৌরসভার বলশেবিক সদস্য। ঘটনাটা ঘটে আজ ভোরে। উনি যাচ্ছিলেন মোটর গাড়িতে, সঙ্গে ছিলেন জালকিন্দ আর আরেকজন। যুদ্ধবিরতি হয়েছিল, এরা যাচ্ছিলেন ফ্রন্টের ট্রেঞ্চে। হাসাহাসি করছেন, কথা কইছেন। হঠাৎ যে সাঁজোয়া ট্রেনে কেরেন্সকি নিজে যাচ্ছেন, সেখান থেকে গাড়িটাকে দেখতে পেয়ে কেউ কামান চালায়। গোলায় ভেরাস্তুলস্কায়া মারা যান।